২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা ৬টার দিকে রংপুরে যাওয়ার পথে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে যান তিনি। সেখানে উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে আবু সাঈদের কবর জিয়ারত করেন তারেক রহমান। কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। তিনি শহীদ আবু সাঈদের ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন। এই সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন সহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। ছেলে হত্যার বিচার দাবি করেন শহীদ আবু সাঈদের বাবা। পরে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। রংপুর বিভাগের ৮ জেলা থেকে নেতাকর্মী সহ সাধারণ মানুষের জনসভায় জড়ো হয়েছেন। দর্শক, এই মুহূর্তে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আছেন সহকর্মী মাহবুব সৈকত। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, সমাবেশের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। অনেক ধন্যবাদ। আসলে সমাবেশের সার্বিক পরিস্থিতি কিন্তু শান্ত। হাজার হাজার মানুষ, সেই মানুষের সুশৃঙ্খল অবস্থান রয়েছে। অপেক্ষা করছেন তাদের যে প্রিয় নেতা তারেক রহমান, তার জন্য। এখনো তারেক রহমান কিন্তু সভা মঞ্চে আসেননি। আমরা যতটা খবর পেয়েছি তা হচ্ছে তিনি রংপুর আসার পথে পথে আসলে বিভিন্ন মোড়ে মোড়ে ভক্তরা, বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন। তাদের ভালোবাসা ডিঙিয়ে আসলে এই পর্যন্ত এখনো পৌঁছতে পারেননি। আমরা যতটা জানি মির্জাপুর কিছুক্ষণ আগে তিনি পার হয়েছেন। এরপরে কিন্তু সামনে আসলে মডার্ন মোড় সহ অন্য অন্য নগরীর যে বিভিন্ন পয়েন্ট আছে সেখানেও নেতাকর্মী রয়েছে। তো সবগুলো আসলে আপনি জানেন যে রাজনৈতিক নেতা তারা সেই মানুষের ভালোবাসার ডিঙিয়ে একদম পাশে সরিয়ে খুব কঠোরভাবে চলে আসার আসলে সুযোগ নেই, কারণ তাদের রাজনীতি হচ্ছে মানুষের জন্য। মানুষকে কষ্ট দিয়ে আসার কোনো সুযোগ নেই। কিন্তু সেই নেতার জন্য কিন্তু তারা দীর্ঘক্ষণ এই যে কালেক্টরেট মাঠে কিন্তু সব উপস্থিত রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে অনেকের হাতেই রয়েছে ধানের শীষ, অনেকের হাতেই দলীয় পতাকা, অনেকেই এখানে দাঁড়িয়ে আছে, অনেকেই বসে আছেন। সবাই অপেক্ষা করছেন যে নেতা আসবেন এটার জন্য। আমরা তাদের দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আপনি একটু সামনে আগাবেন, একটু দূরে। সেটি হচ্ছে যে আপনারা তো নেতার কাছ থেকে কি চিন্তা করছেন, এবার বিএনপি কতটা মানুষের জনপ্রিয়তা অর্জন করতে পারবে বলে মনে করছেন? এবার ইনশাল্লাহ আমরা আশা করি তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এটাই আমরা চাই। আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে, তুমি কোথায় পড়ো এবং কি চাও আগামীতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে? তো আমি এখানে প্রধানত আমি কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত না। আমি এখানে আসছি শুধু তারেক রহমানকে দেখতে সামনাসামনি। আর এখানে এসে যে পরিস্থিতি দেখলাম, তো বিএনপির এতটা সমর্থনে রংপুরের ভিতরে আমি জানতাম না। তো এসে দেখতেছি রংপুরের ভিতরে 80% যে বিএনপি লোক এটা আছে। তুমি মনে করছো সেটি? আমরা একজন, আপনি কি করেন, আপনার পেশা কি? আমার পেশা, আমি একজন ক্ষুদ্র মানুষ। আমি আমার জননন্দিত নেতা জনাব তারেক রহমানকে। কিন্তু আপনার তো মনে হচ্ছে রাজনীতি করেন নাকি? হালকা পাতলা করি, আমি রাজনীতি করি না। পেশায় কি? পেশা হচ্ছে আমি একজন, আমাকে কেউ বলে নাপিত, কেউ বলে বারবার, কেউ বলে নরসুন্দর। আপনি কি চান? আপনি আগামীর বাংলাদেশের যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের কাছ থেকে কি চান? যিনি আগামী দিনে বাংলাদেশ শাসনভার নেবেন, তার কাছে আমরা বিনীত আশা করি। আমরা এই বাংলাদেশকে উনি আলোকিত বাংলাদেশ করবে। সেই আলোকিত বাংলাদেশের মধ্য দিয়ে আমরা গর্বিত হব, আমরাই আনন্দিত হব, আমরাই হব ধন্য। অনেক ধন্যবাদ। আমরা আরেকজন প্রবীণ মানুষের একটু কথা শুনি। আপনি পেশায় কি? পেশা কৃষক। তো এই যে কৃষকদের জন্য যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, তাহলে কৃষকদের জন্য কি সুযোগ সুবিধা চান আপনি? সম্মানিত ভাই, তারেক জিয়া মানেই হচ্ছে বাংলাদেশ। তারেক জিয়া মানেই হচ্ছে নিরাপত্তার উপকার।
তারেক জিয়া মানে হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার এক বড় ব্যক্তিত্ব এবং দেশে কান্ডারি দেশের ভার একমাত্র তারেক জিয়া ব্যতীত। আপনাকে আমি জানতে চেয়েছি সেটি হচ্ছে যে আপনি সেই প্রশ্নের উত্তরটি দেন সরাসরি। তারেক জিয়া অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি, আমরা আরেকজনের কাছে একটু জানতে চাচ্ছি। আমরা এই পাশটায় দেখতে পাচ্ছেন আসলে গোটা মাঠ কিন্তু ভর্তি, গোটা মাঠ সেই যতটা আমরা দেখেছি যে দুপুর থেকে দুটোর পর থেকেই আসলে লোকজন আসা শুরু করেছে এবং 4টার পর থেকে মোটামুটি মাঠ ভরে গিয়েছে, সেই লোকারণ্য হয়ে আছে। সেখানে বিভিন্ন জনগণকে দেখছেন। এখানে বলে রাখা ভালো, এই অঞ্চলের 33টি, এই বিভাগের 33টি সংসদীয় আসন রয়েছে। সেই সংসদীয় আসনের কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তাদের যে সংসদ পদপ্রার্থীরা আছেন, সেই সংসদ সদস্য পদপ্রার্থী যারা, তারা বক্তব্য দিয়েছেন এবং এই মুহূর্তে বক্তব্য চলছে, আপনারা দেখছেন। আমরা যদি একটু সামনের দিকটা দেখাই, সেটি হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন স্টেজে বিএনপি মহাসচিব রয়েছেন, তিনি এখনো কথা বলেননি। এখানে সাংগঠনিক সম্পাদক এই বিভাগের আসাদুল হাবিব দুলু, তিনি এখন আমিনুল ইসলাম বিএনপির নির্বাহী কমিটির সদস্য, তিনি কথা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলের যারা বিএনপির বিভিন্ন দায়িত্বে রয়েছেন তারা আছেন, তারা কথা বলছেন। নিরাপত্তা রক্ষীরা চেষ্টা করছেন যেন নিরবিচ্ছিন্নভাবে নিরাপত্তা দেওয়া যায়। এর আগে আপনারা জানেন যে গতকালকে এই অঞ্চলে সফর শুরু করেছেন তারেক রহমান, সেটি রাজশাহী থেকে। রাজশাহী সমাবেশ করেছেন মাদ্রাসা মাঠে, এরপরে তিনি এসেছেন নওগাঁয়, সমাবেশ করেছেন। সেখান থেকে তিনি গভীর রাতে কিন্তু তিনি তার নিজ নির্বাচনী এলাকায় এসেছেন, তিনি বগুড়া। সেই বগুড়ায় কিন্তু আমরা দেখেছি যে সেই বগুড়াতে তিনি এসেছেন এবং বগুড়া আসার পথে প্রচুর লোকারণ্য ছিল তারেক রহমানকে আসার পথ ধরে। আমরা কথা বলেছি যে আপনারা এত কষ্ট করে ঘন্টার পর ঘন্টা আছেন কেন? তারা বলেছেন যে শহীদ জিয়ার বেটা কিংবা খালেদা জিয়ার বেটা, সুতরাং সেই খালেদা জিয়ার সন্তান তারেক রহমান, তাকে দেখার জন্যে সেখানে তিনি কথা বলেছেন। তিনি কিন্তু বাংলাদেশ নিয়ে একটি মহাপরিকল্পনার কথা বলেছেন। একটি কথা বলে রাখা ভালো, আমরা এই অঞ্চলের মানুষের সাথেও কথা বলেছি। এই অঞ্চলের মানুষ বলেছে যে তিস্তা শুকিয়ে গেছে ফারাক্কা বাঁধের কারণে, সেই ধুধু মরুভূমি আস্তে আস্তে দিকে হয়ে যাচ্ছে। এই অঞ্চলের জীববৈচিত্র্য নষ্ট হয়ে গেছে, এই অঞ্চলের মানুষের কৃষকের উপরে প্রভাব পড়েছে। সুতরাং যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে তাহলে যেন তাদের সেই তিস্তা নিয়ে একটা মহাপরিকল্পনা করেন, এটি তারা চাচ্ছেন। কৃষকরা চাচ্ছেন, এই অঞ্চলের জানেন যে মঙ্গাপীড়িত বলে অনেক সময় মঙ্গাপীড়িত বলা হয়, সেই অঞ্চলের খেটে খাওয়া মানুষ, সেই খেটে খাওয়া মানুষদের কিন্তু চাওয়া হচ্ছে, খেটে খাওয়া মানুষরা, জি, খেটে খাওয়া মানুষ যারা, তাদেরও চাওয়া আছে বিভিন্ন। আমরা একটু কথা বলার চেষ্টা করি। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি রংপুর পীরগাছা থানা থেকে। আমাদের দেশে বিভিন্ন সমস্যা, গত 17-18 বছরে দেশে সেরকম কোনো উন্নতি হয় নাই। এই জন্যে আমরা পীরগাছা থেকে আসছি এখানে তারেক রহমানকে দেখার জন্যে, এবং আমরা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমাদের নেতাদের উন্নয়নের কাজ করার সুযোগ করে দিতে চাই। আমরা একজন প্রবীণ লোক, এই প্রবীণ লোকটাকে, ওনাকে একটু সামনে দেন। জি, আসেন। উনি আসলে এই মুহূর্তে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। আমরা আরেকজন কিশোরের কথা বলছি। কোথা থেকে এসেছেন আপনি? আমি লালমনিরহাট 2 থেকে আছি। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, তারুণ্যের প্রথম ভোট। আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারেন। আপনি কি শিক্ষার্থী না কিছু অন্য কোনো পেশায় আছেন? আমি শিক্ষার্থী। শিক্ষার্থী হিসাবে কি মনে করেন এই এলাকার কি কি সমস্যা আছে? বিএনপি ক্ষমতায় গেলে আপনি কি চান তাদের কাছ থেকে, বিএনপির কাছ থেকে? বিএনপি ক্ষমতায় গেলে আমরা চাই শিক্ষার মান উন্নয়ন করবে, এবং বর্তমান যে শিক্ষার নাজেহাল অবস্থা, এই নাজেহাল অবস্থার পরিবর্তনের জন্য বিএনপি সরকার দরকার, এবং তারেক রহমান। আপনি কি আগামী 12 তারিখ কয়টি ভোট আপনি জানেন? 12 তারিখে 2টি ভোট, একটি গণভোট এবং জাতীয় সংসদ সদস্য ভোট।
গণভোটের ব্যাপারে আপনারা কি চিন্তা করেছেন? আমরা গণভোটের পক্ষে হায়ের পক্ষে ভোট দেব আর কি, জয়যুক্ত করব এবং বাংলাদেশ সুন্দরভাবে যেন চলতে পারে সেই আশাবাদ আমরা ব্যক্ত করি। আসলে শুনছেন যে মোটামুটি যে এখানে যারা আছেন তাদের মধ্যে শুধুমাত্র নির্বাচন নিয়েই শুধু সংসদের প্রতীকের ভোটই নয়, এর পাশাপাশি কিন্তু তারা যাতে গণভোটও দিতে ব্যাপারেও তাদের বেশ ভালোই কিন্তু সচেতনতা তৈরি হয়েছে। তো সব কিছু মিলে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে স্টেজে কিন্তু মঞ্চে কিন্তু আলাদা করে চেয়ার সামনে দেয়া হচ্ছে। সেখানে আশা করছি যে কিছুক্ষণে হয়তো মধ্যেই তারেক রহমান মঞ্চে এসে উপস্থিত হবেন এবং যেটি অধীর আগ্রহের তাকিয়ে আছে এই অঞ্চলের মানুষ। এবং বিএনপি ক্ষমতায় গেলে কি কি পদক্ষেপ নেবে হয়তো এরই তার মাধ্যমে সেটি কিন্তু সেই কথাগুলো তারা তার মুখ থেকে শুনতে চায় এবং বাংলাদেশ নিয়ে তার কি পরিকল্পনা হয়তো সেটিও আবার বরাবরের মতো তুলে ধরবেন। তো এখনকার এই কালেক্টরেট মাঠ বা ঈদগাহ মাঠ রংপুরের, সেখান থেকে এখন পর্যন্ত এতটুকু খবর। আমাদের পরবর্তী যে সংবাদ রয়েছে আমরা এখান থেকে নিশ্চয়ই আমাদের দর্শকদের জন্য আবারও সেই সংবাদগুলো তুলে ধরতে পারবো। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। ক্ষমতায় যেতে পারলে পাশের দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে ফেনীতে বাঁধ নির্মাণ করবে জামায়াত। পাশাপাশি সারা দেশে সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা ও নতুন বাংলাদেশের জন্য সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই দেশ যুব সমাজের হাতে তুলে দিতে জামায়াত কাজ করছে বলেও জানান জামায়াত আমির। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে নির্বাচনী জনসভায় এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এস এম আরিফের রিপোর্ট। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে বাংলাদেশের মাটিতে 11 দলীয় জোটের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নোয়াখালীর জিলা স্কুল মাঠে সমাবেশে যোগ দেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, ক্ষমতায় গেলে দেশকে তরুণদের হাতে তুলে দেবে জামায়াত। যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছেন, ইনশাআল্লাহ আগামী তাদের হাতে যদি দেশ আসে তাহলে ভালোবাসার একটা দেশ তৈরি করা সম্ভব। এর আগে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে সমাবেশে অংশ নেন জামায়াতের আমির। সমাবেশ স্থলে এসে প্রথমে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে অতীতের বস্তা পচা রাজনীতিকে লাল কার্ড দেখিয়ে দুর্নীতি ও চাঁদাবাজের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। অতীতের বস্তা পচা রাজনীতি যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, একনায়কতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। এদিকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের আমির। তিনি জানান, কারো পেটের ভিতরে আর জনগণের অর্থ ঢুকতে দেওয়া হবে না। বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করার পক্ষে, সেই ইতিহাস হবে দুর্নীতিবাজ মুক্ত করার পক্ষে, সেই ইতিহাস হবে অর্থনৈতিক মুক্তির পক্ষে, সেই ইতিহাস হবে বেকারত্বের বিরুদ্ধে। ইনশাআল্লাহ সেই বাংলাদেশ গড়ার জন্য আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। পরে লক্ষ্মীপুরের 4টি আসনের 11 দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন আমিরে জামাত। এবার 4টি আসনের প্রার্থীদেরকে সামনে এনে তাদের হাতে আপনাদের প্রতীক, জনগণের প্রতীক আমি তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। ইনসাফের প্রতীক মার্কাটাকে ইনশাআল্লাহ মার্কা আছে, জোরে বলুন। উপাসনা করবে অন্য ধর্মের লোকেরা। 24-এ যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল যুবকরা, সেই আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর জামায়াত ইসলামী। লক্ষ্মীপুরের জনসভা থেকে সেই ঘোষণা দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পাশাপাশি প্রত্যাশা জানালেন, ক্ষমতায় গেলে বৈষম্য দূর করবে জামায়াত ইসলামী। এস এম আরিফ, মাই টিভি, সামাদ একাডেমি মাঠ, লক্ষ্মীপুর। নাতে যারা ভোট দিতে চায় তারা বাংলাদেশের আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায় বলে মন্তব্য করেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিকেলে কসবা পৌরসভার টি আলী কলেজ মাঠে ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে 11 দলীয় জোটের প্রার্থী আতাউর রহমান সরকারের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়া মানে হচ্ছে গোলামিকে প্রত্যাখ্যান করার, দুর্নীতিকে না বলা।
কোন অপরাধীকে রাষ্ট্রপতি দণ্ড মওকুফ করতে পারবে না। যদি করতে হয় তবে যাকে খুন করা হয়েছে সেই পরিবারের কাছে ক্ষমা চেয়ে সম্মতি নিয়ে সে যদি রাজি হয় তাইলে মাফ করা যাবে, তাকে না বলে কোন অপরাধীকে মাফ করা যাবে। এটা একটা সংস্কার। এই সব সংস্কার মানে হলো দুর্নীতিকে না বলা, দলীয়করণকে না বলা, চাঁদাবাজিকে না বলা, সন্ত্রাসকে না বলা। এই হার পক্ষে ভোট দেওয়া মানে হচ্ছে আজাদির পক্ষে ভোট দেওয়া, গোলামীকে প্রত্যাখ্যান করা। বিএনপির নারী কর্মী সমর্থকরা প্রতিনিয়ত একটি রাজনৈতিক দলের আক্রমণের শিকার হচ্ছেন। এমনকি প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর জন্য নারী কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার ভুক্তভোগী নারী কর্মীদের সাথে নিয়ে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের নারীরা। তারা নারীদের ভোটের মাঠে নামিয়েছে, কিন্তু একজন নারীকে এমপি প্রার্থী করেনি। এমন একটি দলের কার্যক্রমে দেশের মানুষ পাত্তা দিবে না বলেও আশা প্রকাশ করেন বিএনপির সিনিয়র এ নেতা। আপনারা নারীদের নিয়ে ভোট চাওয়াচ্ছেন এবং তাদের কাছ থেকে ভোট চাচ্ছেন, আপনাদের নিজেদের মধ্যেই গলদ রয়েছে। আপনারা যদি কোনোভাবেই আপনাদের হাতে যদি ক্ষমতা আসে, এদেশে সবচাইতে বেশি বিপন্ন হবে নারীরা। তারা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিক, এটা আপনারা চান না। তারা একটি রাষ্ট্রের নেতৃত্ব দিক, এটা আপনারা চান না। এখন ভোট পাওয়ার জন্য আপনারা নানা ধরনের বিভ্রান্তি তৈরি করছেন এবং আপনাদেরই এক একজনের মুখ থেকে এক এক ধরনের কথা বেরিয়ে আসছে। এবারের নির্বাচনেও হত্যার রাজনীতি দেখা যাচ্ছে। শেখ হাসিনা আমলের সেই পুরনো ধারার রাজনীতি বাংলাদেশে আর চলবে না বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে ঢাকা 11 নির্বাচনী এলাকার আফতাবনগরে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এছাড়া শুক্রবার ছুটির দিনেও জমজমাট প্রচারণায় ব্যস্ত ছিলেন প্রার্থীরা। আরও জানাচ্ছেন মিফতা গালিব। আসন্ন নির্বাচনকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে প্রচারণা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও ব্যস্ত সময় পার করছেন 10 দলীয় নির্বাচনী ঐক্যের বিভিন্ন আসনের প্রার্থীরা। সকালে রাজধানীর আফতাবনগরে গণসংযোগকালে এনসিপির আহ্বায়ক ও 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার আমলের সেই পুরনো ধারায় নির্বাচনে মানুষ হত্যার রাজনীতি বাংলাদেশে আর চলবে না। মেসেজটা থাকবে, যারা ঝামেলা করার চেষ্টা এর আগে করেছিল 5ই আগস্ট, তাদের পরিণতি বাংলাদেশের মানুষ দেখেছে, করেছে। নতুন করে যদি সেই ধরনের পরিস্থিতি হয়, এটা 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবেই সেটা রায় আসবে। ফলে দেশের পরিবর্তন যদি সত্যিকার অর্থে আমরা সবাই চাই, তাহলে হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য সবার দায়িত্বশীল ভূমিকা রাখা। দুপুরে কারণ বাজারে আম্বরশাহ মসজিদে জুমা শেষে প্রচারণায় নামেন ঢাকা 12 আসনের জামাত মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন। তিনি দেশের সার্বিক নির্বাচনী পরিস্থিতি নিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। নির্বাচনের মাঠে আমরা এখন হত্যা দেখছি এবং আমাদের শেরপুরের একজন ভাইকে হত্যা করা হয়েছে প্রশাসনের সামনে দিবালোকে। নারী কর্মীদেরকে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, তাদের বোরখা ধরে টানাটানি করা হচ্ছে এবং তাদের পেটিকোট খুলে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। তো এগুলো খুবই আনফর্চুনেট। আমরা মনে করি যে প্রশাসন এগুলোর দিকে নজর দিবেন। এর আগে রাজধানীর শাহবাগে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে ঢাকা 8 নির্বাচনী আসনে প্রচারণায় নেমে 10 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি সাম্প্রতিক সময়ে নারীদের উপর হামলায় নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বিএনপি এখন হারার ভয়ে মহিলাদের উপর আক্রমণ করছে, বড় নিক্ষেপ করছে, একজনকে হত্যা করেছে এবং মাথায় কোপ দিচ্ছে, আমাকে ডিম নিক্ষেপ করছে, ঘুষি দিয়েছে, ইট পাটকেল দিয়েছে। আমরা আশা করি যে 12 তারিখে বড় ধরনের বাংলাদেশে পরিবর্তন হবে। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে ঘিরে পুরোদমে প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত নিজ নিজ এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা, পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় কাটছে তাদের। প্রার্থীদের কর্মী সমর্থকরাও বসেনি, পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন তারা। ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন ঢাকা 18 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। এ সময় জয়ের ব্যাপারে আশাবাদী বলেন তিনি। আগামী দিনে কল্যাণকর কাজ কারা করবে তাদেরকে ভোট দিবে। ওই একদিন খাওয়াবে, একদিন করলো লোভ লালসা দেখাবে, সেই জন্য তারা তাদের ভোট দিবে না। এবং এই অপরাজনীতি থেকে যে বেরিয়ে নিয়ে আসে, তারা যে জায়গায় আছে সে জায়গায় তারা পিছিয়ে যাবে আমি মনে করি। শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। জনগণ সচেতন আছে, জনগণের সচেতনতা নিয়ে আগামী নির্বাচনটা এগিয়ে যাবে। রাজধানীর বাড্ডা, রামপুরা থানার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ঢাকা 11 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুম। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে কাজ করবেন বলে জানান তিনি। বিনোদনের জন্য আমাদের খেলার মাঠগুলি যেগুলি আছে এগুলি আমরা উদ্ধার করব, এগুলি খেলার উপযোগী করব। প্রাইভেট হাউজিংগুলি আছে, তারা মাঠগুলি ভাড়া দেয়, অন্তপক্ষে সপ্তাহে 2 দিন স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ছাত্রদের জন্য, যাতে তাদের খেলার জন্য ফ্রি রাখে, ওগুলির জন্য আমরা ইনশাআল্লাহ কার্যকরী করব। অন্যদিকে ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক নেতাকর্মীদের নিয়ে মিরপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় ভোটের দিন ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে ভিন্ন। তারা চায় না আগামী 12 তারিখ নির্বাচনটি সুষ্ঠুভাবে হোক। তারা চায় নির্বাচনটিকে কিভাবে বানচাল করা যায়, কিভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়, এটা হচ্ছে তাদের ষড়যন্ত্র। ঢাকা 15 আসনে প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান বিএনপির এই প্রার্থী। আমরা ইতিমধ্যে নারীদেরকে ক্ষমতায়ন করার জন্য আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, প্রথমে 50 লক্ষ নারী কর্তা ব্যক্তিকে আমরা ফ্যামিলি কার্ড দেব, যে ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে তাদের ক্ষমতায়ন শুরু হবে। এদিকে রাজধানীর ফার্মগেট এলাকায় গণসংযোগ করেন ঢাকা 12 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম খান নীরব। এলাকা আমি এমপি হতে পারলে এই এলাকায় আমি মাদক মুক্ত করব, এই এলাকায় আমি সন্ত্রাস মুক্ত করব, এই এলাকায় আমি চাঁদাবাজ মুক্ত করব, এই এলাকায় আমি একটা সামাজিক বন্ধন করে তুলব, যেখানে সবাই মিলেমিশে একত্রভাবে বসবাস করতে পারবে। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। বিকেলে রাজধানীর একটি হোটেলে দলটি 36টি প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করে। তারুণ্য ও মর্যাদার ইশতেহার শিরোনামে ঘোষিত এই ইশতেহারে নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙতে বিশেষ প্রকল্প গ্রহণের অঙ্গীকার রয়েছে বলে জানান দলটির নেতারা। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। বিকেলে রাজধানীর লেকশোর হোটেলে দলটি 36টি প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করে। তারুণ্য ও মর্যাদার ইশতেহার শিরোনামে ঘোষিত এই ইশতেহারে নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্য চক্র ভাঙতে বিশেষ প্রকল্প গ্রহণের অঙ্গীকার রয়েছে বলে জানান দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকলের কথার ভিত্তিতে এই ইশতেহার তৈরি হয়েছে। 12টি অধ্যায়ের 36 দফার অগ্রাধিকার বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্ধারিত হয়েছে। এনসিপি এবং এনসিপি সাথে যেই 11 দলীয় ঐক্য, সেই ঐক্য ক্ষমতায় গেলে আইন, নীতি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে এই অঙ্গীকার বাস্তবায়নে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব। এই ইশতেহার সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব এবং তারুণ্য নির্ভর বলে মন্তব্য করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের যে দফাগুলো আইন ও আদেশের উপর নির্ভরশীল তা বাস্তবায়নের সময়সীমা ও দায়বদ্ধ কাঠামো তৈরি করতে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে। আমাদের আজকে যে ইশতেহার সেটাকে আমরা 12টা বিষয়ের মধ্যে ভাগ করেছি, কিন্তু আমরা সামগ্রিক পুরো আলোচনা থেকে 36টা বিষয়কে আমরা আইডেন্টিফাই করেছি, যেটা আমাদের প্রায়োরিটি লিস্ট। এখানে হয়তো সব বিষয়, সব সেক্টর হয়তো কভার হয় নাই, কিন্তু এটা আমাদের হচ্ছে প্রায়োরিটি লিস্ট, যেটা গভর্নমেন্টের অংশীদার বলে আমরা এটাকে বাস্তবায়ন করব। সংস্কার, বিচার, দুর্নীতি এবং আধিপত্যবাদ বিরোধিতা, সেই জায়গাতে আমরা হয়তো ঐক্যের জায়গায় থাকবো। ফলে এ কারণে এনসিপি তাদের নিজস্ব ইশতেহার দিচ্ছে, যেটা সে বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর থাকবে। জুলাইয়ে সংগঠিত গণহত্যা, শাপলা গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, গুম ও বিচার বহির্ভূত হত্যা সহ আওয়ামী ফ্যাসিবাদের সময় সংগঠিত সব মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে এবং একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে বলেও জানান দলটির নেতারা। এবং ন্যাশনাল জায়গা থেকে অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও দেশি বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সংস্কার সনদ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে 16টি দেশ থেকে মোট 57 জন পর্যবেক্ষক আসছেন। আগামী 12 ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইইউ, কমনওয়েলথ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্কার কয়েকশো পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি 14 জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। এরপরই রয়েছে তুরস্ক। দেশটির 12 জন সংসদ সদস্যদের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশের দায়িত্ব পালন করা সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেদ ভাকুর এরকুল। এছাড়া ইন্দোনেশিয়া থেকে 5 জন, জাপান থেকে 4 জন, পাকিস্তান থেকে 3 জন এবং ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে 2 জন করে এবং শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে 1 জন করে পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শনিবার শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সরকারি ছুটির দিন হওয়ায় শুক্রবার মেলা প্রাঙ্গণে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তের কেনাকাটায় জমে উঠেছে পুরো মেলা প্রাঙ্গণ। প্রতিনিধি শাহজালাল জুয়েলের তথ্য ছবিতে জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পরিবার পরিজন নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসছেন দর্শনার্থীরা। দুপুর গড়াতেই মেলা প্রাঙ্গণে পা রাখার জায়গা নেই। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো এলাকায়। মেলা সমাপ্তির দিন ঘনিয়ে আসায় ক্রেতা আকর্ষণে দোকানিরা দিচ্ছেন বিশেষ মূল্য ছাড় ও আকর্ষণীয় অফার। ইলেকট্রনিক্স পণ্য, ফার্নিচার, পোশাক ও হস্তশিল্পের স্টলগুলোতে দেখা গেছে ছাড়ের হিড়িক। এতে খুশি ক্রেতারাও। আগামীকালকে শেষ, তো এই উপলক্ষে আজকে শেষ আসা, আজকে প্রথম, আজকে শেষ। তো আমার কাছে আসলে খুবই ভালো লাগলো। আমি 2টা ব্লেজার নিয়েছি। তাঁত শিল্পে এসেছি, হাঁটি জামদানি দেখার চেষ্টা করতেছি, যদি একটা পছন্দ হয় নিয়ে নিব। অন্যান্য বছর থেকে যে গুছানো, তারপরে নিরাপত্তা বিষয় সবকিছু মিলে ভালো এভরিথিং। ব্যবসায়ীরাও বলছেন মেলার শেষ দুদিনেই বিক্রি সবচেয়ে বেশি হয়, তাই শেষ মুহূর্তে ভালো ব্যবসার আশাই দোকানিরা। যদি ভালো সাইডে থাকতাম মনে হয় যে আমরা অনেক সাশ্রয় মূল্যে বিক্রি করছি, হয়তো অনেক বিক্রি করতে পারতাম। মোটামুটি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে। শেষ মুহূর্তে এসে দর্শনার্থী আর ক্রেতাদের ভিড়ে প্রাণ ফিরে পেয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সংশ্লিষ্টদের ধারণা শনিবার শেষ দিনে ভিড় আরও বাড়তে পারে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।